ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা শুরু করব 36 নম্বর ক্লাস নিয়ে। সিডিপি ক্লাস আমাদের আহ, আগামী প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তোমরা যারা দেখছো না বা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে। এর আগে আমাদের 35খানা ক্লাস রয়েছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তার সাথে সাথে আমি আবারও মনে করিয়ে দিই যে আমাদের টেট ফাউন্ডেশন ব্যাচ 2024কে লক্ষ্য রেখে কিন্তু শুরু হয়েছিল, তা এখনো কিন্তু চলছে। প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা এক্সপার্ট টিচার এবং আমাদের পিডিএফ এবং মক টেস্টের ব্যবস্থা এবং পুরো ফাউন্ডেশন ব্যাচ অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু করানো হবে। এবং এক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই ওবিসি বা বিভিন্ন ধরনের যে ঝামেলাগুলো রয়েছে এগুলো যদি পরপর কাটতে থাকে এবং তারপরে আমাদের যে এক্সামিনেশন যেগুলো হবে যেমন টেট, আপার প্রাইমারি টেট, এগুলো কিন্তু পরপর আর দেরি করবে না। সেক্ষেত্রে আমি বলছি যে টেট প্রস্তুতি আমাদের 24কে লক্ষ্য রেখে যে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছিল তা কিন্তু এই সমস্ত ছেলেমেয়েদের কিন্তু খুবই উপযোগী হবে। তাহলে চলো আমরা 1 নম্বর শুরু করি। গঠনমূলক মূল্যায়ন কোন কৌশলটি উপযুক্ত নয়? গঠনমূলক মূল্যায়নের ক্ষেত্রে কোন কৌশলটি কিন্তু উপযুক্ত হবে না? মৌখিক প্রশ্ন, টার্ম পরীক্ষা, কুইজ এবং লেসন অ্যাসাইনমেন্ট। গঠনমূলক মূল্যায়নে কোন কৌশলটি উপযুক্ত নয়? গঠনমূলক মূল্যায়ন মানে কি? গঠনমূলক মূল্যায়ন হচ্ছে যেটা আমরা শ্রেণীকক্ষে পাঠদান চলাকালীন অর্থাৎ কোনো কোর্স তার ডিউরেশনের সময়কালীন যে ছোট ছোট পরীক্ষাগুলো নেওয়া হয় ফিডব্যাক নেওয়ার জন্য বা শিক্ষার্থীরা কতটা বুঝতে পেরেছে তা জানার জন্য যে ফিডব্যাকগুলো আমরা নিই সেগুলোকে আমরা কি বলবো? গঠনমূলক মূল্যায়ন। সেগুলোকে আমরা কি বলবো? গঠনমূলক মূল্যায়ন বলবো। তাহলে গঠনমূলক মূল্যায়নে কোন কৌশলটি উপযুক্ত নয়? উত্তর হবে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটা কিন্তু আমাদের গঠনমূলক মূল্যায়নে উপযুক্ত নয়। গঠনমূলক মূল্যায়নে উপযুক্ত নয় অ্যাসাইনমেন্ট। বোঝা গেল? 2 নম্বর দেখো, শিক্ষার্থীদের শিখনে ফাঁক নির্মিত হলে যা করা উচিত। শিক্ষার্থীদের শিখনে যদি ফাঁক নির্মিত হয় অর্থাৎ গ্যাপ চিহ্নিত হয় তাহলে সেক্ষেত্রে কোনটি করা উচিত হবে? বলো কোনটি করা উচিত হবে? কোনটি করা উচিত হবে? যদি শিক্ষার্থীদের শিখনে ফাঁক বা গ্যাপ যদি চিহ্নিত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কোনটি চিহ্নিত হবে? উত্তর কি হবে বলবে? শিক্ষার্থীদের শিখনে যদি ফাঁক নির্মিত হয় তাহলে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা কিন্তু গ্রহণ করা উচিত। শিক্ষার্থীদের শিখনে ফাঁক নির্মিত হলে যেটি করতে হবে সেটি হচ্ছে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা অর্থাৎ রিমিডিয়াল ক্লাস যেটাকে আমরা বলে থাকি সেটা কিন্তু ব্যবস্থা গ্রহণ করা উচিত। 3 নম্বর দেখো, মানব বিকাশ কতকগুলি নীতির উপর প্রতিষ্ঠিত, নিচের কোনটি এর মধ্যে অন্তর্ভুক্ত নয়? মানব বিকাশ কতকগুলি নীতির ওপর প্রতিষ্ঠিত, যেমন আমরা যদি বিকাশের নীতি দেখি তাহলে আমাদের বিকাশের অনেকগুলো নীতি রয়েছে, যেটি এর মধ্যে চিহ্নিত নয়। কোনটি? মানব বিকাশে কতকগুলি নীতির ওপর প্রতিষ্ঠিত যেগুলি এর মধ্যে অন্তর্ভুক্ত নয়, এটি কোনটি হবে বলো? মানব বিকাশ কতকগুলি নীতির ওপর প্রতিষ্ঠিত, নিচের কোনটি এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না? যেমন মনে করো ধারাবাহিকতা, সাধারণ থেকে বিশেষ, বিপরীতমুখিতা, নিরবিচ্ছিন্নতা, এর মধ্যে কোনটি এর মধ্যে অন্তর্ভুক্ত নয়? মানব বিকাশ কতকগুলি নীতির ওপর প্রতিষ্ঠিত, যদি আমি বলি যে মানব বিকাশ কতকগুলি নীতির ওপর প্রতিষ্ঠিত, নিচে কোনটি এর মধ্যে অন্তর্ভুক্ত নয়, তাহলে উত্তর হবে বিপরীতমুখিতা। বিপরীতমুখিতা এটা কিন্তু এই নীতির ওপর প্রতিষ্ঠিত
নয় আমরা বলতে মানব বিকাশের নীতির উপর প্রতিষ্ঠিত নয়, এটা আমরা বলতে পারি। 4 নম্বর দেখো, পুরুষগণ স্ত্রী লোকের থেকে সাধারণত অধিক বুদ্ধিমান, এটি কি ধরনের বক্তব্য আমরা চিহ্নিত করতে পারি? পুরুষগণ স্ত্রী লোকের থেকে সাধারণত অধিক বুদ্ধিমান, এই বক্তব্যটি কোন দিক থেকে আমরা বলতে পারি? এই বক্তব্যটি দেখো, এই বক্তব্যটি লিঙ্গ ভিত্তিক ত্রুটিপূর্ণ বক্তব্য, এটা আমরা বলতে পারি। কারণ পুরুষগণ স্ত্রীলোকের থেকে সাধারণ অধিক বুদ্ধিমান, এটা এটা কখনোই লিঙ্গ ভিত্তিক ত্রুটিপূর্ণ বক্তব্য এটাই হবে, কারণ এটা সবসময় সঠিক নয়, বা এটা একদমই সঠিক নয়। বা এরকমও বলতে পারি যে পুরুষগণ স্ত্রীলোকের যদি উল্টোটা থাকে, যে স্ত্রীলোক পুরুষগণের থেকে অধিক সাধারণ বুদ্ধিমান, এটাও কিন্তু লিঙ্গ ভিত্তিক ত্রুটিপূর্ণ বক্তব্য, এটা আমরা কখনোই বলতে পারি না এইভাবে। 5 নম্বর দেখো, কোহলবার্গের মত অনুযায়ী শিশুদের মধ্যে নৈতিক বিকাশ করার জন্য পিতামাতাদের কি করা উচিত? কোহলবার্গের যে নৈতিক বিকাশ, সে নৈতিক বিকাশে যদি অংশগ্রহণ করতে হয়, বা নৈতিক বিকাশ যদি শিশুদের মধ্যে ভালোভাবে হয়, তার জন্য কি করা উচিত পিতামাতাদের? কোহলবার্গের যে নৈতিক বিকাশ এর অনুযায়ী করার জন্য শিশুদের কাছ থেকে কি করতে হবে? শিশুদের কাছে নৈতিক ডিলেমা, উভয় সংকটপূর্ণ দৃষ্টান্ত, ঠিক এগুলো সামনে এনে যুক্তিপূর্ণভাবে নৈতিক আচরণকে চিহ্নিত করতে শেখাতে হবে। কোন আচরণটি শিশুর মধ্যে বেশি দেখা যায়? কোন আচরণটি শিশুর মধ্যে বেশি দেখা যায় বলবে? কোন আচরণটি শিশুর মধ্যে বেশি দেখা যায়? সমস্যা সমাধানে কাজ করা, কল্পনা প্রবণতা, দক্ষভাবে কাজ করা, কোনোটিই নয়। উত্তর কি হবে বলবে? দেখো, আচরণটি যেটি শিশুর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়, সেটি হচ্ছে কল্পনা প্রবণতা। এই কল্পনা প্রবণতা শিশুর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়, যেটা বয়স্ক মানুষদের মধ্যে কিন্তু থাকে না, ওরা বাস্তব কেন্দ্রিক হয়ে থাকে সাধারণত। তাহলে কোন আচরণটি শিশুর মধ্যে সবচেয়ে বেশি দেখা যাবে? সেটা হচ্ছে কল্পনা প্রবণতা শিশুর মধ্যে বেশি দেখা যায়। তারপর দেখো, জীবন বিকাশের কোন স্তরে ব্যক্তিত্ব বা ব্যক্তিসত্তা সংগঠিত হতে শুরু করে? জীবন বিকাশের কোন স্তরে ব্যক্তিত্ব বা ব্যক্তিসত্তা সংগঠিত হতে শুরু করে? আদি বাল্যকাল, কৈশোর, মধ্যবয়স্ক, শৈশব, কোনটি? জীবন বিকাশের কোন স্তরে ব্যক্তিত্ব বা ব্যক্তিসত্তা সংগঠিত হতে শুরু করে? দেখো, জীবন বিকাশের আমাদের ব্যক্তিসত্তা, বা আমরা যদি বলি যে আহ, আমাদের ব্যক্তিসত্তার একটা টান, একটা মোড়, যেটা আমরা বলি, সেই এমন একটা টাইম, যে টাইমটা শিক্ষার্থীরা কিন্তু অনেক সময় অতি সক্রিয়তা দেখায় কোনো কোনো ক্ষেত্রে, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তারা কিন্তু ধীরে ধীরে সমাজের কাছ থেকে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে, আবার সমাজে অনেক বেশি ইনভলভ হচ্ছে। এই জায়গাকে বলা হবে যে কৈশোরকাল। এই কৈশোরকালকে কিন্তু ধীরে ধীরে ব্যক্তিসত্তা সংগঠিত হতে শুরু করে, কারণ কৈশোরকালটা আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সামাজিক বিকাশের ক্ষেত্রে এবং সমস্ত দিকের বিকাশের ক্ষেত্রে। যেমন তার দৈহিক বিকাশও হয় এই সময় দ্রুত গতিতে, তেমনি সামাজিক বিকাশ এবং ব্যক্তিসত্তা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সংগঠিত হতে শুরু করে। তাহলে এই স্তরের ছেলে মেয়েদেরকে যদি সঠিক শিক্ষাদান করা হয়, অর্থাৎ সঠিক নির্দেশনা দেওয়া যায়, তারা কিন্তু একটা পরিপূর্ণ দায়িত্ববান এবং আদর্শ সম্পন্ন ব্যক্তিত্বে পরিণত হতে পারে। 8 নম্বর দেখো, কোন বিষয়টি শিশুর সামাজিক বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসাবে কাজ করে? কোন বিষয়টি শিশুর সামাজিক বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, অর্থাৎ অর্থাৎ আমরা বলতে পারি বাধা হিসাবে কাজ করে? কোনটি? কোন বিষয়টি শিশুর সামাজিক বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসাবে কাজ করবে? দেখো, কোন বিষয়টি শিশুর সামাজিক বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে? যেমন কঠোর অনুশাসন রয়েছে, আহ স্বাধীনতা রয়েছে, খেলাধুলা রয়েছে, অধিক নিরাপত্তা ব্যবস্থা, এইগুলো সবই রয়েছে। তাহলে কোন বিষয়টি শিশুর
সামাজিক বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসাবে কাজ করবে। ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে একটি শিশু সামাজিক বিকাশের ক্ষেত্রে সবার সাথে মিশছে, খেলাধুলা করছে, সেরকম যদি সামাজিক বিকাশের ক্ষেত্রে যদি কঠোর অনুশাসন যদি তার মধ্যে দেখা যায়, বা কঠোর অনুশাসন যদি তাকে করা হয়, বা দেখা গেল বাড়ির থেকে বা তার তার বয়স্ক পরিবারের বয়স্ক ব্যক্তিরা তাকে কঠোর অনুশাসনের মধ্যে রেখেছে, যে সমাজে মেশার ক্ষেত্রে তাকে কিন্তু এই প্রতিবন্ধকতা তৈরি করবে। সে কিন্তু স্বাভাবিকভাবে ভয়ে ভয়ে সে কিন্তু সামাজিক বিকাশে বা সমাজে অন্যান্য মানুষদের সাথে মেলামেশা শুরু করে। তাহলে এই জিনিসটা কিন্তু দেখা যাবে যে কঠোর অনুশাসন কিন্তু তার মধ্যে দেখা যাবে। যদি কঠোর অনুশাসন যদি তার মধ্যে থাকে, তাহলে কিন্তু সামাজিক প্রতিবন্ধকতা একটা তৈরি হবে, যেটা নেগেটিভ প্রভাব ফেলবে তার ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে। 9 নম্বর দেখো, কখন সামাজিক বিকাশ দ্রুত গতিতে ঘটে? সামাজিক বিকাশ কিন্তু দ্রুত গতিতে কখন ঘটে? উত্তর করবে। কখন সামাজিক বিকাশ দ্রুত গতিতে ঘটে? দেখো, সামাজিক বিকাশ দ্রুত ঘটে কারণ এমন এই কালগুলোর মধ্যে এমন একটা কাল রয়েছে, বা এমন একটা বাল্যকাল, বা এমন একটা কাল রয়েছে বা স্তর রয়েছে, যে স্তরের শিক্ষার্থীরা মানে যে স্তরের ছেলেমেয়েরা দল গঠন করে, কিন্তু দল খুব বেশি স্থায়ী হয় না, কিন্তু দল ওরা গঠন করে, খেলাধুলা করে একসাথে, আহ লাফালাফি, দৌড়ঝাঁপ, বিভিন্ন ধরনের খেলাধুলা একসাথে তারা বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মও করে থাকে। সেক্ষেত্রে আমরা বলি কোন কালটাকে বলা হয় সবচেয়ে বেশি, এগুলো লক্ষ্য করা যায়। দেখবে ভালো করে লক্ষ্য করা যায় উত্তর বাল্যকাল। এই উত্তর বাল্যকালে সবচেয়ে বেশি কিন্তু ছেলেমেয়েরা অ্যাক্টিভ থাকে এবং খেলাধুলা করে, এবং সামাজিক বিকাশ এই সময় কিন্তু দ্রুত গতিতে ঘটে। তারা স্কুলে যায় বা বিভিন্ন জায়গায় গেলেও তারা দল গঠন করে, দলের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা কাজ করে। যেমন স্কুলে যদি যায়, স্কুলে গিয়ে ওরা নিজেরা আলোচনা করলো যে আমরা স্কুল ছুটির পরে খেলাধুলা করব, তাহলে তারা কিন্তু নিজেরা একটা দল রয়েছে, এবং দলের নির্দেশ অনুযায়ী তারা বাড়ি ফিরেই নিজের কাজকর্ম সেরেই কিন্তু আবার তার খেলার মাঠে উপস্থিত হয়ে যায়। এটা উত্তর বাল্যকালে সবচেয়ে বেশি দেখা যায়। এরপরে দেখো, সৃজনশীল ব্যক্তিরা কোন প্রেরণার দ্বারা কাজে উদ্যোগী হন? সৃজনশীল যে ব্যক্তি রয়েছে তারা কোন প্রেরণার দ্বারা সৃজনশীল ব্যক্তিরা কোন প্রেরণার দ্বারা কাজে উদ্যোগী হবেন? দলগত প্রেরণা, সামাজিক প্রেরণা, বাহ্যিক প্রেরণা, নাকি অভ্যন্তরীণ প্রেরণা? সৃজনশীল ব্যক্তিরা কোন প্রেরণার দ্বারা কাজে উদ্যোগী হন? ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে সৃজনশীল ব্যক্তিরা তারা নিজেরা স্বাধীনভাবে চিন্তা করতে পছন্দ করে, এবং তারা কোনো বাধ্যবাধকতাকে পছন্দ করে না, বা কোনো টাইম বাধ্যবাধকতা, যেটা টাইমের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে বাধ্যবাধকতা, এটা কিন্তু তারা পছন্দ একদমই করে না। সেক্ষেত্রে সৃজনশীল ব্যক্তিরা কোনো কাজে যখন উদ্যোগী হয়, তখন তাদের প্রেরণা যেটা হয়, তখন ভিতর থেকে প্রেরণা আসে, যেটাকে আমরা অভ্যন্তরীণ প্রেরণা বলতে পারি। এই অভ্যন্তরীণ প্রেরণার কারণে সৃজনশীল ব্যক্তিরা তারা কোনো কাজে আগ্রহী হয়। সৃজনশীল ব্যক্তিরা কোনো কাজে উদ্যোগী হয় কিন্তু অভ্যন্তরীণ প্রেরণার কারণে, অর্থাৎ অভ্যন্তরীণ প্রেরণা কিন্তু তাদের কাজে উদ্যোগী করে। 11 নম্বর দেখো, শিক্ষার্থীদের মধ্যে প্রেরণাযুক্ত আচরণ শিক্ষার্থীর কাজে প্রেরণা সৃষ্টি করে, শিক্ষার্থীকে উদ্দীপিত করে, এটি এক প্রকার উদ্দেশ্যমূলক আচরণ। সবগুলি কোনটি? শিক্ষার্থীদের মধ্যে প্রেরণাযুক্ত আচরণ
কি করবে বলবে? শিক্ষার্থীদের মধ্যে প্রেরণাযুক্ত আচরণ কি তৈরি করে? একজন শিক্ষার্থীর মধ্যে যদি প্রেরণাযুক্ত আচরণ থাকে তাহলে তার মধ্যে কি কি তৈরি হবে দেখো ভালো করে। শিক্ষার্থীদের কাজে প্রেরণা সৃষ্টি করবে, অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো কাজে তারা কিন্তু আলাদা একটা শক্তি পাবে, প্রেরণা সৃষ্টি করে। কারণ তারা যে কোনো কাজে তারা কিন্তু আলাদাভাবে চিন্তা ভাবনা করতে এবং সেই অনুযায়ী তাদের প্রচেষ্টাকে সর্বোচ্চভাবে প্রচেষ্টা করতে সাহায্য করবে। শিক্ষার্থীকে উদ্দীপিত করে, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে একটা আন্তঃসক্রিয়তা লক্ষ্য করা যায়, ভিতর থেকে একটা সক্রিয়তা লক্ষ্য করা যায়। এটি এক প্রকার উদ্দেশ্যমূলক আচরণ, অর্থাৎ এটি এক ধরনের যে উদ্দেশ্যমূলক আচরণ, এটা কিন্তু সবগুলোই সঠিক, অর্থাৎ উত্তর হবে সবগুলোই সঠিক। অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে প্রেরণাযুক্ত আচরণ, সবকিছু আচরণ মানে প্রেরণাযুক্ত আচরণ আমাদের প্রেরণা সৃষ্টি করে, উদ্দীপিত করে, উদ্দেশ্যমূলক আচরণ, এগুলো সবগুলোই। 12 নম্বর দেখো, নিচের কোনটিকে শিখনে প্রেরণার সাধারণ নীতি বলা যায়? শিখনে প্রেরণার সাধারণ নীতি কোনটি? শিখনে প্রস্তুতির নীতি, আগ্রহ বজায় রাখার নীতি, শিখনে সক্রিয় অংশগ্রহণের নীতি, সবগুলি কোনটি? কোনটি হবে বলো? নিচের কোনটিকে শিখনে প্রেরণার সাধারণ নীতি আমরা বলতে পারি? দেখো, শিখনের প্রেরণার ক্ষেত্রে যেটা আমরা বলি যে আমরা যদি শিক্ষক কোনো ক্লাসে বা কোনো শ্রেণীকক্ষে যখন কোনো বিষয় আলোচনা করতে যাচ্ছেন বা কোনো বিষয় টপিককে যখন শিক্ষাদান করতে যাচ্ছেন, তখন শিক্ষার্থীদের যে প্রেরণা উদ্দীপিত করতে হবে, প্রেরণা করতে হবে, এটাই কিন্তু প্রথম অবস্থায়। তারপরে শিখনে এই প্রেরণার ভিতরে যেগুলো থাকবে সেটা হচ্ছে শিখনের প্রস্তুতি নীতি, অর্থাৎ শিখনের জন্য সবাই যে প্রস্তুত, এই নীতিটা থাকবে। আগ্রহ বজায় রাখার নীতি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের আগ্রহ যাতে বজায় থাকে এই নীতি এটা রাখবে। এবং শিখনের সক্রিয় অংশগ্রহণের নীতি, অর্থাৎ এটা বলতে পারি আমরা সবগুলো, যে শিখনের সক্রিয় অংশগ্রহণ, একটা শ্রেণীকক্ষে শিক্ষক যখন কোনো টপিক বিষয়ে পড়াতে যাচ্ছেন বা আলোচনা করতে যাচ্ছেন বা কোনো টপিককে যখন শিক্ষার্থীদেরকে বোঝাতে যাচ্ছেন, তখন এই নীতিগুলো কিন্তু লাগবে। অর্থাৎ এইটা প্রেরণা, এইগুলো নীতিগুলো তৈরি করতে পারলেই শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা তৈরি হবে ওই ওই বিষয় সম্পর্কে বোঝার বা জানার জন্য। তাহলে শিখনের প্রস্তুতি নীতি, আগ্রহ বজায় রাখার নীতি, শিখনের সক্রিয় অংশগ্রহণের নীতি। তারপর দেখো, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রেরণা সঞ্চারে শিক্ষক হিসাবে আপনি কোন কৌশল অবলম্বন করবেন? শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রেরণা সঞ্চারে শিক্ষক হিসাবে আপনি কোন কৌশল অবলম্বন করবেন? শিক্ষার্থীদের প্রেরণা সঞ্চারে শিক্ষক হিসাবে আপনি কোন কৌশল অবলম্বন করবেন? কোন কৌশল অবলম্বন করা হবে? শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের পরিচিতি, যে শিক্ষা উপকরণ রয়েছে তার ব্যবহার করতে হবে এবং আকর্ষণীয়ভাবে বিষয়বস্তুর কিন্তু উপস্থাপন দরকার হবে। অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের পরিচিতির জন্য শিক্ষা উপকরণের যে ব্যবহার সেটা করতে হবে এবং আকর্ষণীয়ভাবে বিষয়বস্তুর কিন্তু উপস্থাপন সেটা করলে শিক্ষার্থীদের প্রেরণা সঞ্চারে কিন্তু আপনি সফল হবেন, অর্থাৎ একজন শিক্ষক সফল হবে। 14 নম্বর দেখো, নিম্নলিখিত কোনটি শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা তৈরিতে বাধা দান করে? প্রেরণা তৈরিতে বাধা দান করে কোন বিষয়টি? নিম্নলিখিত কোনটি শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা তৈরিতে বাধা দান করে? বিষয়ের নতুনত্ব, বিষয় বস্তুর প্রতি আগ্রহ, মানসিক চাপ সৃষ্টিকারী পরিস্থিতি, উপরের সবগুলি। কোনটি কোনটি শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা তৈরিতে বাধা দান করবে? উত্তর বলবে। দেখো, বিষয়ের নতুনত্ব প্রেরণা তৈরিতে আগ্রহ বাধা দান করে তা নয়, নতুন বিষয়ের প্রতি তো আগ্রহ জন্মাবে, বিষয়বস্তুর প্রতি আগ্রহ থাকলে প্রেরণা তৈরি হবে।
মানসিক চাপ সৃষ্টিকারী পরিস্থিতি, এই জিনিসটা যদি শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় তাহলে পড়াশোনাতে বাধা দান করবে। মানসিক চাপ যদি থাকে তাহলে শিক্ষার্থীদের পড়াশোনা তৈরিতে বাধা দান হয়। 15 নম্বর দেখো, নিম্নলিখিত কোনটি সঠিক হবে, কোনটি সঠিক হবে পড়ে উত্তর করার চেষ্টা করবে। মানসিক স্বাস্থ্যবিদ্যা হলো প্রক্রিয়া, মানসিক স্বাস্থ্য হলো ফল, নাকি মানসিক স্বাস্থ্য হলো প্রক্রিয়া এবং মানসিক স্বাস্থ্যবিদ্যা হলো প্রক্রিয়া? দুটি প্রক্রিয়া কি করে এবং মানসিক স্বাস্থ্যবিদ্যা মানসিক স্বাস্থ্য পরস্পর নিরপেক্ষ এবং মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্যবিদ্যা উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনটি হবে? দেখো উত্তর হবে, দেখো মানসিক স্বাস্থ্যবিদ্যা হলো একটা প্রসেস এবং মানসিক স্বাস্থ্য হলো তার ফল। এই মানসিক স্বাস্থ্যবিদ্যার কারণে মানসিক স্বাস্থ্য কিন্তু আমরা উন্নতি করতে পারি বা সংরক্ষণ করতে পারি। দেখা গেল যে কোনো শিশু বা কোনো ব্যক্তি বা কোনো বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য যদি তার ক্ষুণ্ণ হয় বা মানসিক স্বাস্থ্য যদি খারাপ হয়, তাহলে সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্যবিদ্যা এই প্রসেসের মাধ্যমে আমরা কিন্তু তার মানসিক স্বাস্থ্যকে ভালো করতে পারি। এই মানসিক স্বাস্থ্যবিদ্যার যে প্রসেস এবং এই মানসিক স্বাস্থ্যবিদ্যা মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে সংরক্ষণ করতে এগুলো কিন্তু দরকার হয়। 17 নম্বর দেখো, প্রতিরক্ষা কৌশল ব্যক্তির কোনটি রক্ষা করে? প্রতিরক্ষা কৌশল ব্যক্তির দেখো প্রতিরক্ষা কৌশল ব্যক্তির কোনটি হবে বলো? উত্তর হবে দেখো অহমকে, এটা অহমকে হবে প্রতিরক্ষা কৌশল। অহমকে অবচেতন ভাবে রক্ষা করে, অহমকে অবচেতন ভাবে রক্ষা করে। কারণ কি? প্রতিরক্ষা কৌশল হচ্ছে ডিফেন্স মেকানিজম, যেটাকে আমরা বলি প্রতিরক্ষা কৌশল বাংলায়। সেটাকে মনে করো যে অহম হচ্ছে ঈদ একদিকে, ভালো করে লক্ষ্য করবে আমি যখন ফ্রয়েড পড়িয়েছিলাম, একদিকে রয়েছে ঈদ আরেক দিকে রয়েছে সুপার ইগো। এই সুপার ইগো ঈদের যে কাজকর্ম, এগুলো ঈদের যে কাজকর্ম সেটা হয় সম্পূর্ণভাবে অবাস্তব, অর্থাৎ এ সবসময় সুখভোগের নীতির দ্বারা পরিচালিত হয়। এই অহম ইগো, এই ইগোটা এই ইগো বাস্তব নীতির দ্বারা পরিচালিত হয় এবং বাস্তবের সাথে সংযোগ রক্ষা করে চলে। এই ইগো বাস্তবের সাথে সংযোগ রক্ষা করে চলে। ইগো ঈদ সবসময় চায় তার এই কাজকর্মগুলো ইগোর সাথে সরাসরি সংযোগ রক্ষা করে, ইগোর সাথে মানে ঈদ চায় সবসময় তার সুখভোগের নীতিটা ব্যক্তির মধ্যে প্রকাশ করতে, কিন্তু ইগো বাস্তবের সাথে সংযোগ রক্ষা করে চলে। ইগো ইগো এই ঈদের চাহিদাগুলো সবসময় পূরণ করতে পারে না, কিন্তু কোনো সময় যদি ঈদের শক্তি প্রচন্ড পরিমাণে বেশি হয়ে যায়, সে অসামাজিক কাজকর্ম করে ফেলে, তখন এই সুপার ইগো অ্যাক্টিভ হয়ে ইগোকে সমালোচনা করে। কারণ কি ইগোকে সমালোচনা করে? কারণ ঈদের যে কাজকর্ম সেগুলোকে কতটা বাস্তব কতটা অবাস্তব সেটা বিচার করে ইগো, এবং সেই অনুযায়ী কিন্তু ব্যক্তির আচরণের মধ্যে প্রকাশ হয়। কিন্তু কোনো কারণে অসামাজিক আচরণ যদি ব্যক্তির মধ্যে প্রকাশ হয়ে যায়, ইগোকে সমালোচনা করবে সুপার ইগো। এখন এই ডিফেন্স মেকানিজম, এই প্রতিরক্ষণ কৌশল এই ইগোকে বাঁচাতে সাহায্য করে সুপার ইগোর হাত থেকে, অর্থাৎ সুপার ইগোর বকাঝকা থেকে ইগোকে বাঁচাতে সাহায্য করে। এই কি বলছিলাম, যে এই ইগোকে বাঁচাতে সাহায্য করে ডিফেন্স মেকানিজম এই সুপার ইগোর হাত থেকে, অর্থাৎ সুপার ইগো যে তাকে সমালোচনা করে সেটাকে বাঁচাতে সাহায্য করে প্রতিরক্ষা কৌশল। মনে করো যে যেমন মনে করো যে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, পরিচিত একজন মানুষ ডাকলো কিন্তু তুমি শুনলে না,
পরে যখনই তোমার ওই ব্যক্তি যখন তোমাকে জিজ্ঞাসা করবে বা পরে তোমার যখন মনে হচ্ছে ইস ডাকলে সাড়া দিলে ভালো হতো, তখন যদি তুমি এরকম মনে করো, যদি তুমি এরকম মনে করো যে আমি শুনতে পাইনি, বা ওই ব্যক্তি যখন পরে জিজ্ঞাসা করছে তখন তুমি ডিফেন্স মেকানিজমের আশ্রয় নিচ্ছ যে আমি শুনতে পাইনি বা আমি ব্যস্ত ছিলাম। এই যে ডিফেন্স মেকানিজম, এইটাই সাহায্য করছে ইগোকে বাঁচাতে সুপার ইগোর হাত থেকে। 17 নম্বর দেখো, অভিযোজন প্রক্রিয়া শুরু হয় মানসিক চাপের মধ্য দিয়ে, সচেষ্টতার ফলে, চাহিদার ফলে, নাকি মানসিক চাপ থেকে মুক্ত হওয়ার পর? অভিযোজন প্রক্রিয়া কখন শুরু হয়? দেখো, অভিযোজন প্রক্রিয়া সেটা শুরু হয় চাহিদার ফলে। অভিযোজন প্রক্রিয়া কিন্তু আস্তে আস্তে শুরু হয় চাহিদার ফলে। নিচের কোনটি শিক্ষকের মানসিক স্বাস্থ্যকে সর্বোৎকৃষ্টভাবে ব্যাখ্যা করে? মানসিক স্বাস্থ্যকে সর্বোৎকৃষ্টভাবে ব্যাখ্যা করে নিচের কোনটি? দেখো, মানসিক স্বাস্থ্যকে সর্বোৎকৃষ্টভাবে ব্যাখ্যা করে কোনটি? কোন রকম যদি অসন্তুষ্টির কারণ না ঘটিয়ে শিক্ষার্থীদের সমস্যাগুলিকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা। বাদবাকি অপশনগুলো দেখো সঠিক নয়। শিক্ষক নিজের আবেগ নিয়ন্ত্রণ করবেন, বন্ধুত্বমূলক আচরণ করবেন, কিন্তু মানসিক স্বাস্থ্যের যদি বলি তাহলে এক্ষেত্রে এটা হবে সবচেয়ে বেস্ট, যে কোনো রকম অসন্তুষ্টির কারণ না ঘটিয়ে সমস্যাগুলিকে সুষ্ঠুভাবে তিনি নিয়ন্ত্রণ করেন। 19 নম্বর দেখো, একজন ছাত্র তার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে বাসস্থানকে রাখতে অতিরিক্ত সচেতনতা প্রদর্শন করে, তাহলে নিচের কোনটি হবে তার সঠিক উত্তর? মানে মানে আমরা যখনই দেখবে কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা সবসময় একটা একই কাজ বারবার করে থাকে। যেমন যদি আমরা বলি যে হাত হাত ধোয়ার ব্যাপারে, সে সবসময় কোনো না কোনো সময় সে হাত ধুয়েই যাচ্ছে। তাহলে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে যে অতিরিক্ত সচেতনতা, সেটাকে আমরা বলি প্রতিক্রিয়া সংগঠন বা রিয়াকশন ফরমেশন বা প্রতিক্রিয়া সংগঠন আমরা বলে থাকি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ছাত্রদের মানসিকভাবে শিক্ষাদান করা উচিত, এই স্টেটমেন্টটি নিচের কোনগুলির সাথে সম্পর্কযুক্ত বলো? মানসিকভাবে শিক্ষাদান অবশ্যই করা উচিত, কারণ প্রথমটা দেখো মানসিক বিষয় খুব গুরুত্বপূর্ণ, এর ফলে আরো ভালোভাবে তাদের শিক্ষাদান কিন্তু করা সম্ভব হবে। অর্থাৎ ছাত্রদের মানসিকভাবে শিক্ষাদান করা উচিত। তারপরে দেখো, ভারতীয় ব্যবস্থায় অভিযোজন প্রক্রিয়াকে বলা হয় মানসিক চাপ ব্যবস্থাপনা, ভারসাম্য ব্যবস্থা, মানসিক চাপ হ্রাস, দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা। ভারতীয় ব্যবস্থায় যেটা অভিযোজনের যে প্রসেস, এটাকে আমরা কি বলবো? এটাকে আমাদের কি বলা হয়? ভারতীয় ব্যবস্থায় অভিযোজন প্রক্রিয়াকে কি বলা হবে? দেখো ভালো করে, অভিযোজন মানে হচ্ছে যে একটা, অভিযোজন মানে কি? ভালো করে লক্ষ্য করো, অভিযোজন মানে হচ্ছে যে একটা ব্যবস্থাপনা বা ভারসাম্য যুক্ত অবস্থা, যে মানসিক জগতে যেটা অসাম্য বা মানে ভারসাম্যহীনতা তৈরি হয়, সেটা ভারসাম্যে ফিরে আসার জন্য আমরা অভিযোজন প্রক্রিয়ার ব্যবস্থার সাহায্য নিই। তারপরে দেখো, মেন্টালিটি অফ এপস গ্রন্থটি কার লেখা? মেন্টালিটি অফ এপস গ্রন্থটি কার লেখা? এটা অনেকবার করানো হয়েছে। মেন্টালিটি অফ এপস গ্রন্থটি লেখা কোহলার। 23 নম্বর দেখো, প্রোগ্রাম শিখন কোন শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ? এটা উত্তর হবে স্কিনার। এখানে বানানটা একটু ভুল রয়েছে, একটু দেখে নেবে। স্কিনারের শিখন তত্ত্বের একটা ব্যবহারিক প্রয়োগ হচ্ছে প্রোগ্রাম শিখন। কারণ আগে প্রতিক্রিয়া পরে ফল লাভ, এই যে তত্ত্বটা আমরা যে এই তত্ত্বের উপর নির্ভর করে একটা কাঠামো তৈরি হয়েছিল। আমি বারবার বলেছিলাম যে স্কিনার শিখন তত্ত্বের ব্যবহারিক তত্ত্বের প্রয়োগ হচ্ছে প্রোগ্রাম শিখন। নিম্নলিখিত কোন ব্যক্তিগত লক্ষণটি শিক্ষকের শিক্ষাদানে ফেলে না বা প্রভাব ফেলবে না? ব্যক্তিগত লক্ষণটি শিক্ষাদানে প্রভাব ফেলবে না, যেটা হচ্ছে করুণা বা দয়া। শিক্ষাদানে প্রভাব ফেলবে না, বাদ বাকিগুলো প্রভাব ফেলবে। দেখো, সামাজিক দায়বদ্ধতা, অনুভূতি প্রবণতা, সুষ্ঠু পরিচালন ক্ষমতা, সবগুলোই কিন্তু ক্লাসরুম ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। 25 নম্বর দেখো, শিখনের প্রচেষ্টা ভুল তত্ত্বের প্রবক্তা কে?
13 টেটে এসেছিল, সেখানে প্রচেষ্টা ভুল তত্ত্বের প্রবক্তা অবশ্যই উত্তর হবে থর্নডাইক। প্রচেষ্টা ভুল তত্ত্ব নিচের কোনটি শিশুদের মধ্যে প্রায় দেখা যায় না? শিশুদের মধ্যে বাদ বাকিগুলো দেখা গেলেও একটা জিনিস দেখা যায় না, সেটি কোনটি? সেটি হবে, দেখো, নেতিবাচক হবে না, কি হবে বলো? উত্তর হবে আত্মহত্যার প্রবণতা। এই আত্মহত্যার প্রবণতা শিশুদের মধ্যে নয়, এটা দেখা যায় বয়ঃসন্ধি থেকে বয়স্কদের মধ্যে দেখা যায়, বাদ বাকিগুলো শিশুদের মধ্যে দেখা যায়। একটি সমস্যার বিভিন্ন দিক থেকে চিন্তা করতে সক্ষম হয় শিশু কোন উপাদানের দ্বারা? একটা সমস্যার, মনে করো একটা মেন যে সমস্যা রয়েছে সেটাকে বিভিন্ন দিক থেকে যখন চিন্তা ভাবনা করতে সক্ষম হয় কোন উপাদানের দ্বারা? উত্তর হবে, দেখো, নমনীয়তা। এই নমনীয়তার দ্বারা বিভিন্ন দিক থেকে চিন্তা করতে কিন্তু সে সক্ষম হবে। আমাদের আবারও বলছি, আমাদের টেট প্রস্তুতি 2024-কে লক্ষ্য রেখে আমাদের যে ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছিল একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, তা কিন্তু এখনো চলছে। যারা এখনো জয়েন হয়নি তারা অবশ্যই জয়েন হয়ে নেবে, কারণ আমাদের এই যদি পরীক্ষা শুরু হয় টেট এবং আপার প্রাইমারি টেট খুব দ্রুত হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তুমি প্রস্তুতির টাইম পাবে না। সেক্ষেত্রে আমরা বলছি যে আমাদের ফাউন্ডেশন ব্যাচ প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার এবং আমাদের মক টেস্টের ব্যবস্থা, পিডিএফ এর ব্যবস্থা কিন্তু সব রয়েছে। চলো আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আবার আবার নতুন নতুন কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব।